হাইওয়ের ধারে সন্ধ্যা নামছে। চারপাশের গাড়ির হেডলাইটগুলো তীব্র বেগে ছুটে যাচ্ছে। আর শিশির একটা ভাঙা সাইনবোর্ডের পাশে দাঁড়িয়ে আছে। কাজ একটাই, কিন্তু কেন যেন আজ তার বুকটা একটু বেশি কাঁপছে। শরীর চলছে যান্ত্রিকভাবে, কিন্তু মনটা যেন এক পচা পুকুরে ডুবে আছে। বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ছেয়ে আছে। সে এখন দ্রুত টাকা চায়, যেন টাকা দিয়ে সে তার সব অনুভূতি ঢেকে নিতে পারে। আজকের কাজে মাল দিতে হবে না, বরং নিতে হবে। শিশির সিগারেট ধরালো, ধোঁয়ার কুণ্ডলি বাতাসে মিশে গেল। ঠিক তখনই একটা পুরনো জিপ এসে তার সামনে ব্রেক কষলো, কাঁচ নামালো। ভেতর থেকে বেরিয়ে এলো এক লোক। লোকটির বর্ণনা করতে গেলে বলতে হয় সে যেন অন্ধকার জগতের এক নিখুঁত প্রতিচ্ছবি। বেঁটে খাটো, কিন্তু দেহের প্রতিটি অংশে রুক্ষ পেশির ছাপ। পরনে ময়লা তেল চিটে শার্ট, তাতে ভাঁজ নেই, শুধু আলগোছে ভাব, অগোছালো। ঠোঁটের কোণে সব সময় লেগে আছে একটা পৈশাচিক হাসি। তার চোখ দুটো রক্তাভ, ঘুম আর নেশার মিশ্রণে ঘোলাটে। দেখলেই মনে হয় লোকটা যেন গঞ্জিকা আর মাস্তানির মিশ্রণে তৈরি। গলায় একটা মোটা রূপোর চেন, যা তার ফালতু ব্যক্তিত্বকে আরো স্পষ্ট করে তুলেছে। লোকটা নেমে শিশিরকে আপাদমস্তক দেখে নিল। তার চোখের দৃষ্টি সম্মানের ছিটে ফোঁটাও নেই। মাল তো তুমিই রিসিভ করবা? লোকটা খসখসে গলায় জিজ্ঞেস করলো। শিশির সিগারেটের শেষ টানটা দিয়ে ফেলে দিল। হ্যাঁ। লোকটা একটা ভারী ব্যাগ ছুড়ে দিল শিশিরের দিকে। নাও, এইটা তোর পাওনা, আর বাকি টাকা যখন ডেলিভারি দিবি তখন পাবি। তুমি থেকে তুইতে শিশিরের অভ্যাস হয়ে গেছে এই কয়দিনে। এই জগতে কেউ কাউকে নিজের চেয়ে উঁচু কিছু ভাবে না, বরং সবাই চেষ্টা করে নিজেকে বড় করিয়ে দেখানো। শিশির ব্যাগটা তুলে নিল। ওজনটা বেশ ভারী। ঠিক সে টাকাগুলোই একবার চোখ বুলিয়ে দেখে। আজকের অর্ডারের জন্য যে টাকা দেওয়া হয়েছে তা তার কল্পনার চেয়েও বেশি। নাম কি তোর? লোকটা এবার আলস্য ভরে সিগারেট ধরালো। শিশির একটু ইতস্ত করে বলল, শিশির। হুম। কসমেটিক্স নাম? কই থাকিস? মানে এই লাইনে নতুন? না, মানে আমি এই শহরেই থাকি। শিশির তার আসল পরিচয় গোপন করার চেষ্টা করলো। লোকটা হেসে উঠল, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। ভালো, তোর কম কথা বলা পাবলিক ভালো। কত পাইলি এই অর্ডারটায়? শিশির টাকার অঙ্ক বলল। লোকটা ঠোঁট উল্টালো। হালা, এইটুকু কামের লাইগা এত খুশি হইছস? তোরা যে এই মাল ডেলিভারি করস, কোনোদিন ধরা খাইলে জেল খাটবি, জানের মায়া নাই? শিশির কাঁধ ঝাঁকালো। কি করব ভাই, পেটে তো খিদা আছে, কথাবার্তায় তো শিক্ষিত লাগে। চাকরি বাকরি কর বেটা। চাকরি তো সোনার ডিম পাড়া হাঁস, সবার ভাগ্যে জোটে না। আর জুটলেও যে স্যালারি, তাতে অর্ধেক মাস না খেয়েই থাকতে হবে। হুম। লোকটা একটু কাছে ঘেঁষলো। তার মুখ থেকে সিগারেটের ঝাঁঝালো ধোঁয়া গন্ধ আসছে। সে এবার কণ্ঠস্বর নিচু করে বলল, শোন, তোরে দেখা মনে হইতাছে তুই মালটা ভালো। একটা ভালো অফার দেই। আমরা হচ্ছি রেন্ট কিলার, বুঝলি? শিশিরের হৃৎপিণ্ড যেন এক লাফে গলায় উঠে এলো। লোকটা হেসে উঠল। আরে এত ভয় পাস কেন? কাম তো সামান্য, ভাড়াই খাটবি। তোরে যার যেই কাজ দরকার সেই ভাড়া করবে। কাউকে শায়েস্তা করা লাগলে, হাত পা ভাঙা লাগলে। তোর মতো চিমসে পাবলিক কামের না, কিন্তু বড় কাজগুলো ধর। কাউকে একদম শেষ কইরা দিতে চাইলে সেইগুলোতে অনেক টাকা, বুঝলি? একটা কাম করবি, 2 মাস বৈশা খাইতে পারবি। শিশিরের চোখে মুহূর্তের জন্য টাকার ঝলকানি খেলে গেল। 2 মাস বসে থাকা? সবার অভিযোগ, নিজের যত চাহিদা, সব মিটে যাবে। কিন্তু পরেক্ষণেই তার মনে পড়ল মায়ের দেওয়া কঠিন শিক্ষা, খানিকটা বেঁচে যাওয়া মমতাবোধ, ছিটে ফোটা বিবেকের আত্মচিৎকার। না ভাই, শিশিরের গলা শুকিয়ে গেছে। এই কাজ, আমার কলিজায় এত কারেন্ট নাই।
লোকটা আবারও সেই নিষ্ঠুর হাসি হাসলো। কলিজার কারেন্ট লাগে না রে, পেটের খিদা লাগে। যা এখন, ভাবিস, পরের বার দেখা হইলে বলিস। লোকটা জিপের কাজটা তুলে দিল। জিপটা ধুলো উড়িয়ে দ্রুত হাইওয়েতে মিলে গেল। শিশির তখনও দাঁড়িয়ে, হাতের ব্যাগের ভার, কানে লোকটার প্রস্তাব। সে বুঝতে পারল সে এখন যে লাইনে পা দিয়েছে সেখান থেকে পিছলে পড়লে কোথায় গিয়ে থামতে হবে। একটা বড় নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল, এই মুহূর্তে তার শুধুই একটাই ঠিকানা, যেখানে কোনো প্রশ্ন নেই, কোনো নৈতিকতার হিসাব নেই, শুধু আছে অন্ধকার আর আরাম। শিশির সোজা হোটেলের দিকে পা বাড়ালো। রূপালী হোটেল। রূপালী হোটেলে ফিরতে শিশিরের পা যেন আর চলতে চাইছে না। ক্লান্তি নয়, বরং এক ধরনের অপরাধবোধ আর নিজের প্রতি বিতৃষ্ণা তাকে গ্রাস করেছে। কিন্তু এই মুহূর্তে তার মস্তিষ্ক যুক্তি মানতে নারাজ। সে শুধু সেই অন্ধকারের আরামটুকুই চাইছে, যেখানে প্রশ্ন নেই, যেখানে কোনো অতীত নেই। হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝলক পুরনো বাসি পারফিউমের গন্ধে নাকে এলো। লবিটা সবসময় ঘোলাটে, আলোয় মোড়া থাকে, যেন দিনের আলো এখানকার কোনো পাপ দেখতে না পায়। কৃত্রিম চামড়ায় সোফাগুলো কেমন যেন তেল চিটে, আর বাতাসে সবসময় একটা অস্থিরতা মিশে থাকে। ম্যানেজার সবুজ কাউন্টারে হেলান দিয়ে বসেছিল। শিশিরকে দেখে তার বিরক্তির রেখাগুলো স্পষ্ট হলো। আবার আপনি? সবুজের কণ্ঠে কোনো উষ্ণতা নেই, আছে একরাশ চাপা বিরক্তি। আজ দুদিন ধরে একটানা এখানেই পড়ে আছেন ভাই, ভালো লাগে না জানেন? এই জায়গা তো আর কারোর আস্তানা না, এখানে যে সংসার গোছাবেন। শিশির তার কাঁধের ব্যাগটা নামিয়ে কাউন্টারের ওপরে রাখলো। টাকা দেই তো সবুজ ভাই, আপনার অসুবিধা কিসের? টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু নিয়ম বলে তো একটা কথা আছে, তাই না? এই লাইনে যারা আসে তারা কাজ সারে আর চলে যায়। এইসবের ওপর কেউ এভাবে মন দিয়ে বসে থাকে নাকি? এরা তো, এদের জীবন অন্যরকম। সবুজ ইশারায় কাঙ্ক্ষিত মেয়েদের দিকে বোঝালো। তার কণ্ঠে এক ধরনের তুচ্ছতা ছিল। কার ওপর মন দিলাম, কার ওপরে দিলাম না, সেটা তো আপনার ব্যাপার, আমার ব্যাপার। সবুজ ভাই, আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে। শিশির শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় জবাব দিল। সে জানে এই লোকগুলোর সঙ্গে শুধু টাকার সম্পর্ক রাখাটাই নিরাপদ। সবুজ এবার একটু নরম হলো, তবে চোখ তার তখনও সন্দিহান। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার ঘরবাড়ি নাই, বউ টউ, মানে কেউ নাই যে আপনাকে খুঁজবে না? এই যে রোজ এসে রাত কাটাচ্ছেন। শিশিরের মেজাজ এবার সপ্তমে চড়ল। তার এই পালিয়ে আসার কারণই তো এই সব প্রশ্ন। সে টাকার ব্যাগটা সবুজের দিকে এগিয়ে দিল। দেখুন, আপনার এই সব ব্যক্তিগত প্রশ্ন করার কোনো দরকার নেই। আমি টাকা দিয়েই আসছি, যতদিন খুশি, যতক্ষণ খুশি থাকবো। অসুবিধা হলে বলবেন, লাগলে আরো টাকা দেব, বুঝেছেন? কথার ভাঁজে সবুজ সামান্য দমে গেল। টাকাটা হাতে নিয়ে সে গুনে দেখল। ঠিক আছে, ঠিক আছে, রেগে যাচ্ছেন কেন? যান, আপনার রুমে যান। নয়নতারা বসে আছে, সেও আপনার জন্য অপেক্ষা করছে। সবুজ আবার হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, তবে সে হাসিটা এবার আরো বেশি কৃত্রিম। শিশির আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে যেন মুক্তির নিঃশ্বাস ফেলছে। সবুজকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বায়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। তার গন্তব্য স্পষ্ট, সেই কাঙ্ক্ষিত ঘর, যেখানে সব হিসাব নিকাশ, সব অভিযোগের ঊর্ধ্বে এক ধরনের শান্তি তাকে অপেক্ষায় রেখেছে, যেখানে এই মুহূর্তে তার জীবন, তার প্রতারণা কিংবা তৃণার কষ্টের কোনো মূল্য নেই। সেখানে আছে শুধু নয়নতারা। শিশির দরজা ঠেলে ঘরে ঢুকলো। ঘরে মৃদু ড্রিম লাইটে সে দেখলো বিছানার এক কোণে গুটিয়ে বসে আছে নয়নতারা। শিশিরের আগমন টের পেতেই মেয়েটা একটু কেঁপে উঠল, যেন সে এতক্ষণ অন্য চিন্তায় বিভোর ছিল।
এই কাঁপনটা শিশিরের খুব চেনা। সে জানে এটা ভয়ের কাঁপন নয়, এটা এই পেশার নারীদের এক ধরনের অভ্যস্ত আড়ষ্ঠতা। নয়নতারা। শিশির দরজা ভিড়িয়ে ধীরে তার দিকে এগিয়ে গেল। নয়নতারা চোখ তুলে তাকালো। তার চোখে সেই চেনা কোমলতা। আসুন শিশির সাহেব। এত সময় লাগলো যে? কাজ ছিল। শিশির তার সামনে এসে বসল। নয়নতারা তার হাতটা ধরতেই শিশির সেই উষ্ণতায় শান্ত হলো। কোলে মাথা রেখে বলল, আর কতদিন এভাবে? আমি তোমাকে বিয়ে করতে চাই নয়নতারা। নয়নতারা মৃদু হাসল এ কথা শুনে। বারবার একই কথা বলেন কেন? আমি তো বলি আরো ভাবুন। আমার মতো মেয়েকে কেন আপনি বিয়ে করতে চান? আপনার মতো ভদ্র সমাজের লোক কেন এই পাকে নামবেন? শিশিরের চোখে খেলে পুরনো রাগ আর নতুন হতাশার মিশ্রণের ঢেউ। ভদ্র সমাজ? কোথায় সে? আমি আর ভদ্র সমাজে নেই। নয়নতারা, কি বলছো তুমি? জানো আমি কি করি? ড্রাগস ডিলিং করি, মালামাল পাচার করি এদিক ওদিক। আর এই পাড়ায় আমি দিনের পর দিন পড়ে আছি সব ভুলে। এরপরও কি আমি ভালো মানুষ রইলাম? নয়নতারা হাসল। এবার তার হাসিটা আরো বেশি তীক্ষ্ণ। সেই হাসি শিশিরের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। কম পুরুষের সাথে ওঠা বসা নেই তো শিশির সাহেব? এইটুকু জানতে আর বাকি নেই যে এই অন্ধকার জগতে তারাই সবচেয়ে বেশি রাজত্ব করে, যাদের বাইরের পৃথিবীটা আলো ঝলমলে, যাদের সমাজ সাদ পুরুষ, ভালো লোক কিংবা পারফেক্ট ম্যান হিসাবে চেনে। জানেন, রাতের আধারে তাদের হাতেই ছোবল খেয়ে নাম হয় পতিতা এক একটি মেয়ের। বাইরের ভদ্রলোকগুলোই তো এই জগৎটা তৈরি করেছে। আপনি এসেছেন, এতে নতুন কিছু নেই। আপনার মতো লোকেরাই তো আমাদের সবচেয়ে বড় খদ্দের। কিন্তু কেউ কোনোদিন এভাবে বলেনি, এতটা পাগলামিও করেনি। আপনিই প্রথম পুরুষ আমার জীবনে যে আদা জল খেয়ে হাত ধুয়ে পড়েছেন। এই ব্যাপারটাই আমি ঠিক করে হজম করতে পারছি না। শিশির তার মাথাটা নয়নতারার কোলের ভেতরে আরো ঢুকিয়ে দিল। চোখ জোড়া বন্ধ করে নয়নতারার অঙ্গের উত্তাপে নিজেকে উষ্ণ করতে করতে জবাব দিল, মানুষ যেখানে সুখ পায়, শান্তি পায়, সেটাকে তো আঁকড়ে ধরতে চাই, তাই না নয়ন? এত হজম, এতে হজম না হওয়ার কি আছে? আমার মতো একজনের কাছে আপনি কি সুখ শান্তি পেলেন? এটাই হজম হচ্ছে না তো? তা না হলে হওয়ার দরকার কি? থাক না, কিছু ব্যাপার আড়ালেই তুমি শুধু আমার হও। উহুম, জীবনের কিছু সিদ্ধান্ত আড়ালে সরিয়ে নিতে হয় না, বরং সকালের আলোয় ভালো করে এর পিঠ ও পিঠ দেখে তারপর নিতে হয়। তাই? বেশ, তবে প্রশ্ন করো। একদণ্ড ভাবে নয়নতারা। একটি ছোট শ্বাস ফেলে প্রশ্ন করে ফের, আপনার জীবনে আর কেউ আছে? এই প্রশ্নে শিশিরের সমস্ত শরীর শক্ত হয়ে উঠল। রাগ হলো তীব্র রাগ। সে চিবিয়ে চিবিয়ে বলল, এই সব কথা কেন? আমার অতীতে কে ছিল না ছিল তাতে তোমার কি? নয়নতারা শান্তভাবে জবাব দিল, সত্য লুকালে আমি এগোবো না শিশির সাহেব। যে সম্পর্কের শুরু মিথ্যা দিয়ে হয় সেই সম্পর্কে আমার আগ্রহ নেই। আমি তো মানুষ, তাই না? এই পাড়ার মেয়ে হলেও আমার তো একটা মন আছে। আমি ভাঙা সম্পর্ক চাই না। সে চোখ তুলে শিশিরের দিকে তাকালো। আর আমায় মিথ্যা বলবেন না। আমি এত পুরুষের সাথে চোখ দেখেছি যে মানুষ চিনতে জানি। আপনার চোখের দিকে তাকালেই বুঝতে পারি সে সত্য বলছে নাকি মিথ্যা বলছে। নয়নতারার সেই শীতল স্থির চাহনি শিশিরের ভেতর সব প্রতিরোধ ভেঙে দিল। সে বুঝতে পারল এই মেয়েটিকে সহজে মিথ্যা দিয়ে কেনা যাবে না। টাকা দিয়ে হয়তো তার শরীর কেনা যায়, কিন্তু সত্যবাদী চোখ দুটো নয়। শিশির বাধ্য হলো, সে বিছানার ধারে বসে পড়ল। তার মাথা নত হয়ে গেল আপনাতেই। জ্বালালো সিগারেট। তার ধোঁয়ায় নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করে বলতে শুরু করলো, আমার বিয়ে হয়েছিল। ওর নাম ছিল দীক্ষা। আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম, ব্যাচমেট ছিলাম তো। সেখান থেকেই প্রণয়, এরপর পরিণতি।
কিন্তু বিয়ের পর আমি বুঝতে পারি স্ত্রীকে বন্ধু বানানো যায়, কিন্তু বন্ধুকে স্ত্রী বানানো যায় না। স্বামীর প্রতি একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভক্তি থাকতে হয়, যেটা ওর ভেতরে ছিল না। আমি চেয়েছিলাম ও ক্যারিয়ারে ফোকাস হোক, বাট সে তো সংসার ছাড়া আর কিছুই বোঝায়নি। আর সবসময় আমার উপরে ছড়ি ঘোরানো, এটা করব না, ওটা খাবে না, এটা খাবে না, এখানে যাওয়া যাবে না। এমনকি বেবি নিল, সেটাতেও আমার মত আছে কিনা একবারও জিজ্ঞাসা অবধিও করেনি। হুট করেই জানিয়ে দিল আমি বাবা হতে চলেছি। আরে, আমার ইচ্ছে কি নেই সেটা তো একবার জিজ্ঞেস করবি, তাই না? বাবা হওয়া কি এতই সহজ নাকি? এত সোজা একটা বাচ্চার দায়িত্ব নেওয়া? তুমি বলো। মেন্টাল প্রিপারেশন নেই, ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটি নাই, এইসব ওকে কে বোঝাবে? আর কিছু বলতে গেলেই ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি, না খেয়ে থাকা, অসুস্থ বানানো শরীরটাকে অসহ্য। তাই আমিও কখনো ওকে কিচ্ছুতে বাধা দেইনি, আবার মন থেকে একসেপ্টও করতে পারিনি। আর নিজের ভেতরে নিজেই তখন গুমড়ে মরেছি। শিশির থামলো, একটা দম টেনে নিয়ে বলল, সিগারেটের আগুন নিভে গেছে। সে সেটাকেই আবার ধরানোর চেষ্টা করলো, হাত কাঁপছে মৃদুভাবে। কেন কে জানে। নয়নতারা একটি শব্দও করল না, মন্ত্রমুগ্ধের মতো শুনছিল শিশিরের বলা কথাগুলি। সে থামতেই বলে বসলো, তারপর? শিশির তার দিকে চেয়ে হাসলো সামান্য। মজার কোনো গল্প শুনছো? এত আগ্রহ? আপনি বলুন না, গল্পের চেয়ে কম কি? তার আগ্রহের জোর দেখে শিশির আবারও বলতে শুরু করলো। ধীরে ধীরে আমাদের সম্পর্কের শেকল ঢিল হতে শুরু করলো। ওর প্রতি ভালোবাসা, টান, মায়া, যেটাই বলো, কমে শূন্যের কোঠায় নামতে লাগলো ধীরে ধীরে। আর ওর প্রেগনেন্সির পর তো আমার সহ্যই হতো না ওকে। আমি দূরে সরে থাকতাম। আমাদের মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হলো। এই ফাঁকা স্থানে ঢুকে গেল তৃণা, ওর বোন। নয়নতারার মাথায় যেন বাজ পড়ল। আপনি তার বোনের সঙ্গে? শিশির আলগোছে মাথা ঝাঁকালো। হুম। আসলে তৃণা মেয়েটাই তখন এমন ছিল, আমাকে বুঝতে পারতো আমার মন ভালো না খারাপ, আমি কি ক্লান্ত নাকি, আমার কি চাই, কিভাবে চাই, সবকিছুই দেখভাল করতে লাগলো। গল্প করত, আমার সাহস দিত, বোঝাতো আমাকে কিভাবে আস্তে আস্তে তার প্রতি আমিও এগিয়ে গেলাম নিজেও জানি না। কিন্তু কিন্তু হয়ে গেল একটা বিশেষ কিছু, এতই প্রবলভাবে। আমি দীক্ষার সঙ্গে সব সম্পর্ক মুছে দিয়ে ওর সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চাইলাম। আপনি তার সাথে, তার বোনের জন্য? নয়নতারা ফ্যালফ্যাল করে চেয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না। তার সামনের আলাভোলা দেখতে মানুষটার ভেতরের রূপ এত বিশ্রী। একজন নারী হিসাবে সে আরেক নারীর দরদ বুঝতে পারে। আর তৃণাই বা কেমন মেয়ে? নিজের ভাবনাগুলো দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে নয়নতারা মেঘ স্বরে শুধালো, তারপর? আমরা আলাদা বাসায় উঠলাম। পরিবার থেকে বের করে দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ উপেক্ষা করে গেল শিশির। ওকে নিয়ে আলাদা বাসায় ওঠার পর ওর পুরোটাই পল্টি। মনে কেমন যেন একটা হয়ে গেল। ও বিয়ের কথা বললাম, সে 5 লাখ টাকা কাবিনের নিচে করবেই না, কাছে আসতে দেয় না, সারাক্ষণ খিটমিট করে, জেদ দেখায়। প্রথম কিছুদিন ভাবলাম হঠাৎ এই পরিবর্তন নিতে পারছে না বুঝি, কিন্তু দিন দিন এইসব বেড়েই চলল। শেষমেশ তার প্রতিও আমার মোহ কাটলো। বুঝলাম নারী নেশা ধরাতে জানে ঠিকই, কিন্তু সেই নেশায় আটকে রাখতে পারে না। জীবনে আর বিয়ে শাদী নারীর দিকে আগাবো না, এই সিদ্ধান্ত নিলাম যখন, তখনই আমার পরিচয় হলো তোমার সাথে। তুমি যেভাবে আমাকে ট্রিট করেছিলে, বিশ্বাস করো, এরকম একজনকেই চেয়েছিলাম আমি জীবনে, যার কাছে আমার সম্মান থাকবে, আমার মান থাকবে, গলার আওয়াজ থাকবে নিচু স্বরে। এক কথায় আপনার পায়ের তলায় থাকবে, তাই তো? নয়নতারার হঠাৎ প্রশ্নে ভুরু কুঁচকে গেল শিশিরের। নয়নতারা হেসে উঠল,
মজা করলাম, বলুন আপনি। শিশির স্বাভাবিক হলো। তোমায় আমার প্রথম দিনেই ভালো লেগেছে। ভাবলাম আমি নিজেও খারাপ পথের পথিক, আর তুমিও। দুজনেই অতীত ভুলে ভালো থাকতে পারি, বর্তমান ভবিষ্যৎ ভালো করতে পারি। তাই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি হারামে বিশ্বাসী না, হালালে বিশ্বাসী। যা করতে চাই হালাল ভাবে করতে চাই তোমার সাথে। তুমি কি আমার আমার হালাল হবে, আমার বউ হবে? নয়নতারার পেট ফাটানো হাসি পাচ্ছে। কি অদ্ভুত একটা মানুষ! কত অবলীলায় নিজের করা কর্মের কথা বলছে, তাও বিন্দুমাত্র অনুশোচনার ছায়াও তার চোখের দৃষ্টিতে নেই। মানুষ এমন হয় কি করে? নয়নতারা নিজের দেহ দিয়ে ব্যবসা করে খায়, আর এ তো আরো জঘন্য কাজ করে। মানুষের হৃদয় ভাঙে। হৃদয় ভাঙার যন্ত্রণা কি এ জানে? যদি জানতো এমনটা করতে পারতো। এতই সস্তা সবকিছু। একটা দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা। শিশির বলল, কি হলো? সব তো সত্যি বললাম। চোখে তাকিয়ে দেখো, মিথ্যা নেই, অনুতাপ তো নেই, তাই না? শিশির শক্ত হয়ে উঠল। কিসের অনুতাপ থাকবে? আমি কি ভুল করেছি? নয়নতারা শান্ত স্বরে জবাব দিল, না, অপরাধ করেছেন। কিসের অপরাধ? কিসব বলছো নয়ন? নয়নতারা হাসল। সে হাসিটা এবার বিষাক্ত। আরে, মজা করছিলাম বাবা। আপনি যা করেছেন একদম ভালো করেছেন। মনে চেয়ে বিয়ে করেছেন, আর মন না চাইলে ছুঁড়ে ফেলেছেন। এটাই তো উচিত। মেয়ে মানুষ শুধু দেহেরই পোশাক। এই যেমন আমাদের কথাই ধরেন না, টাকার কেনা গোলাম হয়ে গেছি। যেভাবে চাই সেভাবেই দিতে হয়, নয়তো কি শারীরিক অত্যাচার। আমরা ব্যথা পাই কি পাই না কেউ জিজ্ঞেস করে? করে না। আমরা নারীরা মানুষ নাকি? মানুষ তো পুরুষ লোকেরা। মানুষ তো এই সমাজে কেবল আপনারাই। নয়নতারার চোখ দুটো জ্বলছে। এতক্ষণের চাপা ক্ষোভ এবার কথা হয়ে বেরিয়ে আসছে। আমরা তো যন্ত্র শিশির সাহেব। যে যন্ত্রকে যখন ইচ্ছা ব্যবহার করবেন, আর যখন ইচ্ছা আবর্জনার মতো ফেলে দেবেন। আপনি কি কি যেন বললেন? আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি বাবা হতে চান কিনা? আহারে, আপনার কত কষ্ট! একবারও কি ভেবে দেখেছেন আপনার মতো কত পুরুষ আমাদের এইখানে এসে গর্ভপাত ঘটাতে বাধ্য করে? আমাদের শরীর আর জীবন নিয়ে যখন খেলা চলে, তখন আমাদের মতামত লাগে লাগে না। আপনার মতো ভদ্রলোকেদের কাছে আমরা তো কেবলই মাংসের টুকরো। আপনি অনুতাপ করবেন কেন? আপনি তো পুরুষ, আপনি তো সব করতে পারেন। নয়নতারা হাসল। এই হাসিটা সবচেয়ে ভয়ঙ্কর। যেন সে তার সমস্ত রাগ, তার তিক্ততা সেই হাসিতে ঢেলে দিচ্ছে। আপনার মতো পুরুষদের হাতেই আমরা পতিতার খাতায় নাম লেখাই, অথচ দোষ কেবল আমাদের, ভার কেবল আমাদেরই। আপনাদের কি কিচ্ছু না। শিশির হতভম্ব হয়ে গেল। নয়নতারা এমন ব্যবহার করছে কেন? তার এইসব কি বা বলছে? একা একা পাগলের মতো। নয়নতারার চোখে আগুনের লেলিহান শিখা। শিশিরের কথাগুলো তার মাথায় প্রতিধ্বনির মতো বাজছে। এত নির্লিপ্ত, এত ঠান্ডা, যেন কোনো অপরাধী করেনি সে। এই মুহূর্তেই নয়নতারার বুকের ভেতর উঠে এলো বহুদিনের চাপা দুঃখ, তীব্র অপমান আর বঞ্চনার কাহিনী, যার শুরুটা হয়েছিল ঠিক এইরকমই একজন পুরুষের হাত ধরে। নয়নতারার ইচ্ছে ছিল না এই জগতে আসার। সে দায়ে পড়েছিল। জীবন তাকে কোণঠাসা করে দিয়েছিল। সেই সুযোগেই ঘূর্ণিঝড়ের মতো ঢুকে পড়েছিল তিনজন পুরুষ, শিশিরের মতোই মায়াবী মুখোশ পরা, কথায় কথায় ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া। তুই ছাড়া আমার কেউ নেই আর, এমন সব মিষ্টি বিষে ভরা কথা। নয়নতারা সরল ভরসার খোঁজে থাকা এক মেয়ে বিশ্বাস করেছিল, ভেবেছিল তার জন্য কেউ আছে, তাকে বাঁচাবে,
ঘর দেবে, কিন্তু একদিন হঠাৎই সেই মানুষ তাকে ভালোবাসার ভবিষ্যৎ দেখাবে বলে নিয়ে এসেছিল শহরের এই অভিশপ্ত অন্ধকার কোণে। তারপর দরজা বন্ধ হলো, হাসি বদলে গেল চাহনিতে, আর নয়নতারা বুঝে উঠতেই পারল না কবে তাকে বিক্রি করে দেওয়া হলো। তারপর শুরু হলো আসল নরক জীবন। প্রতি রাতে মানুষ আসতো ভালো জায়গা থেকে, ভালো চেহারা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন, দামি ফোন, ভদ্রলোক সেজে। নয়নতারাকে ব্যবহারের সময় তারা নিজেদের স্ত্রীর ফোন ধরতো, মিষ্টি ভাষায় বলতো, হ্যাঁ সোনা, টেনশন নিও না, তুমি খেয়ে নাও জান, আমার বাসায় ফিরতে একটু দেরি হবে, জরুরি মিটিংয়ে আছি। কথাগুলো বলার সময় নয়নতারা তাদের দেহের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। কি নোংরা, কি বিশ্রী সেই ভালোবাসা, প্রতারণা! নয়নতারার বমি পেত, সেই সঙ্গে চোখে ভরা উঠত জল। আর নারীরা এত বোকা কেন হয়? কেন একজনকে ভালোবেসে নিজের পৃথিবী বানিয়ে নিয়ে সেই পৃথিবী যখন আগুন ছড়িয়ে খান খান হয়ে পড়ে, তখন তো যাওয়ার কোনো জায়গাটাই থাকে না, তবু নারীরা তার পুরুষটাকে ভালোবাসে, ভালোবাসাকেই পথ চলে আর এগিয়ে যেতে থাকে জীবনে। আর কিছু পুরুষেরা, নয়নতারার বুকের ভেতর একটা চাপ সৃষ্টি হতো। এই বিরোধ, এই দ্বিধারচিত দিন দিন তার ভেতরের রক্ত আরো ফুটিয়ে তুলেছিল। নয়নতারার মন জ্বলে যেত। কেন নারী এত সহজে প্রতারিত হয়? কেন নারীকে এত সস্তা মনে করা হয়? কেন নারী শুধু ভোগের বস্তু হয়ে থাকে? তার চারপাশের অন্ধকার তাকে ধীরে ধীরে অন্য মানুষ রূপে দিচ্ছিল। আজ শিশিরের মুখের কথা থেকে যখন সে বুঝল নারীর কোনো দাম নেই, তারা শুধুই ব্যবহারযোগ্য, তখন তার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। কোথাও না কোথাও এই মানুষটিকে সে বিশ্বাস করেছিল হয়তো। তার অতীতের সব পুরুষ, সব প্রতারণা, সব রাত, সব লজ্জা, সব যন্ত্রণার স্মৃতি একসাথে আছড়ে পড়ল। নারী জাত এতই সস্তা, এতই অবহেলার, এতই ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিস! নয়নতারার পুরো অস্তিত্ব যেন বিদ্রোহ হয়ে ফেটে পড়েছে, কিন্তু তবুও সে শান্ত, থরথর করে জ্বলতে থাকা আগুন পর্যবসিত করছে শব্দে। কারণ তার ক্ষোভের ভাষা আছে, তীব্র আছে, এবং তীরের মতো ধার আছে। খুবই দ্রুত নয়নতারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। শিশির হতচকিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এমন আচরণ কেন করছো? নয়নতারার চোখ দুটো তখন পুরো শান্ত, অস্বাভাবিক শান্ত, যেন কোনো আগুনকে বরফের নিচে লুকিয়ে রাখা হয়েছে। সে ঠান্ডা স্বরে বলল, কিছু হয়নি, আপনি বলুন, খাবার কখন খাবেন? শিশুর একটু থমকালো। তার ক্ষুধা আছে, তাও সে স্বীকার করলো, কিন্তু তার চেয়েও জরুরি তার নিজের প্রশ্নের উত্তর জানা। তাই বলল, তার আগে উত্তর দাও নয়ন, তুমি কি আমাকে বিয়ে করবে না? নয়নতারা মাথা তুলল, চোখে সেই পরিচিত রহস্যমাখা অন্ধকার। কাল সকালেই জেনে যাবেন। মুহূর্তটা থেমে গেল যেন। শিশির আর কিছুই বলল না। নয়নতারাই উঠে গেল, খাবার সার্ভ করে এনে তার সামনে সাজিয়ে দিল। দুজন একসঙ্গে খেতে বসলো নিঃশব্দে। চামচের শব্দ, থালার চাপ, দুজনের দম, শ্বাস, সবই যেন ভাসমান, ভারী। খাওয়া শেষে নয়নতারা নিজের বাতিটা নিভিয়ে দিল। অন্ধকার ঘর তাদের শরীর ছুঁয়ে দিল, এবং এই অন্ধকারেই আজ নয়নতারা নিজেই হাত বাড়ালো। শিশির অনুভব করলো নয়নতারার টানটা আজ অন্যরকম, প্রবল, বেপরোয়া, মরিয়া। সে তাকে কাছে টেনে নিল, প্রায় ছুঁড়ে ফেলে দিল নিজের শরীরে। নয়নতারা তার কাঁধে দাঁত বসালো, বুকের কাছে তীব্র আঁচড়, পিঠে নখের গভীর দাগ। ব্যথায় শিশির কোঁকড়ে উঠল, বুঝতে দিল না কিছুই। শিশির ভাবছে নারীর আনন্দের উন্মাদনা,
কিন্তু নয়নতারা জানে এ যে আনন্দ নয়, এ প্রতিশোধের অগ্নি পরীক্ষা। তার গ্লানি, তার ক্ষোভ, তার নির্যাতিত রাতগুলো আজ যেন তার নখের ডগায় উঠে এসেছে। শিশির কিছুই বোঝেনি, একদমই না। মিলনের শেষে শিশির হাঁপাতে হাঁপাতে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই ঘুম তাকে পুরোপুরি গ্রাস করে নিল। গভীর নিশ্চিন্তে নির্বিকার এক ঘুম। আর নয়নতারা, তার ঘুম এলো না। চোখের কোলে এক অদ্ভুত জ্বালা নিয়ে সে ধীরে ধীরে বিছানা ছাড়ল। খালি পায়ে দরজা খুলে ওপরে ছাদে উঠে গেল। রাত তখন ভারী, চাঁদ নেই, হাওয়ার মধ্যে কাঁপুনি আছে। মৃদু মন্দ বাতাস তার চুল উড়িয়ে দিল। এক মুহূর্তে পুরো শরীর শিউরে উঠল। তার হৃদয়টা যেন হঠাৎই ভেঙে গেল ভেতরে ভেতরে। নয়নতারা ফেটে পড়ল বুকে ঠান্ডা অথচ বুক ভাঙা কান্নায়। বহুদিনের জমে থাকা ব্যথা, অপমান, গ্লানি আজ আর তাকে ধরে রাখতে পারল না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নয়নতারা। চোখ দুটো ভিজে যাচ্ছে। বারবার মুখটা উপরের দিকে তোলে সে। গভীরভাবে নিঃশ্বাস নিল। মনে হলো বুকের সব ভার যেন এক মুহূর্তে বেরিয়ে আসবে। তারপর নিজের মনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, কেন এমন করি আমি? কেন এই মন একটা মাত্র পুরুষকে দেখলেই পাগলের মতো ছুটে যায়? কেন? কেন উতলা হই, এত বোকা হই? আমি কেন হই এমন? তার গলা হঠাৎ কাঁপছে। দুই হাত নিজের কপালে রেখে চোখটা বন্ধ করেই হাত লাগালো। ভালোবাসা তো সুন্দর হওয়ার কথা, তাহলে আমাদের জন্য কেন তা শাস্তি হয়ে যায়? আমাদেরকেই কেন নির্বাসিত পেতে হয়? একটা পুরুষকে ভালোবেসে কেন নারী পুরো জীবনটাই শেষ করে যাবে? হাওয়া একটু জোরে বয়ে গেল, ওড়নার আঁচলটা উড়ে গেল চোখের কাছাকাছি। হয়তো প্রকৃতি তার চোখের জল চুষে নিতে চাইছে, কিন্তু তার কষ্টটা যে গভীর সমুদ্রের সমান। যত নামবে ততই গভীরতা। নেই কোনো পাড়, নেই কোনো কিনারা। সব দোষ কেন শুধু আমাদের? সব ভার আমাদের কণ্ঠে কাঁপতে থাকে কেন? ওদের কেন কেউ কিছু করে না? কেন পুরুষেরা এত শক্তিশালী? কিসের শক্তি, কিসের দম্ভ? তার গলা ধরে এলো। স্পষ্ট কথা উচ্চারণও কঠিন হয়ে পড়ল। আর এত ভঙ্গুর কেন? ভালোবাসায় এত ব্যথা আমাদের ভেতরে থেকে ছিঁড়ে নেয় কেন? ওদের কেন ছোঁয় না সেই ব্যথা? ওদের চোখ কেন শুকনো থাকে সব সময়? কেন? কেন? শেষ শব্দটা বলেই সে হাঁটু ভেঙে বসে পড়ল ছাদের মেঝেতে। মুখ দুহাতে ঢেকে কেঁদে উঠল শিশুর মতো। কান্নায় সেই শব্দ রাতের নীরবতায় ভেসে বেড়াতে লাগলো। দুর্বলতা নয়নতারা আজ নিজের জন্য কাঁদছে না, বরং শত নারীর দুঃখ, ব্যথা, হাজার বছরের গ্লানি নিয়ে কাঁদছে। রাত তাকে জড়িয়ে ধরল নিঃশব্দে, কিন্তু নয়নতারাকে মুক্তি দিল না। তার নিজের প্রশ্নগুলো তাকে তাড়া করে ফিরল বারবার। সকাল হয়ে গেছে। রূপালী হোটেলের জানালার কাঁচ চিরে প্রথম আলো এসে পড়েছে ঘোলাটে করিডোরে। বাইরের জগতে গাড়ির শব্দ, ফেরিওয়ালার হাঁকডাক, সব স্বাভাবিক, কিন্তু দোতলার 3 নম্বর রুমটা তখনও গভীর নীরবতায় মোড়া। ম্যানেজার সবুজ কাউন্টারে বসেছিল বটে, কিন্তু তার চোখ বারবার 3 নম্বর ঘরের দিকে যাচ্ছিল। কাল রাত থেকেই লোকটা আর বের হয়নি। প্রথমে একবার এসে ডেকেছিল নাস্তা লাগবে কিনা জিজ্ঞাসা করতে। কোনো সাড়া শব্দ নেই। ভাবলো হয়তো গভীর ঘুমে আছে, কিন্তু সকাল গড়িয়ে যাচ্ছে, অথচ শিশির সাহেব বা নয়নতারা কেউই ঘরের বাহিরে এলো না। সবুজের বিরক্ত লাগছে। 2 দিন ধরে একটানা একই ঘরে আস্তানা গেড়েছে লোকটা।
আবার সকালে এত বেলা অবধি ঘুম। বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে সে আরেকবার সিঁড়ি ভেঙে ওপরে এলো। দরজায় এবার একটু জোরেই ধাক্কা দিল। নয়নতারা, শিশির সাহেব। বেলা হয়ে গেল, ঘর ছাড়বেন না? আরে বাবা, কি হচ্ছে কি ভেতরে? ডেকেও সাড়া দিচ্ছে না কেন? ডাকাডাকি বৃথা। ভেতরে কোনো সাড়া শব্দ নেই। যেন ঘরের ভেতরের বাতাসও জমাট বেঁধে গেছে। সবুজের মনে এবার একটা অস্বাভাবিক আশঙ্কা উকি দিল। এত নীরবতা তো এই হোটেলের জন্য স্বাভাবিক নয়। টাকা দিলেও দুদিন ধরে একটানা একই গেস্টের থাকা নিয়ে ইতিমধ্যে তার মেজাজ খারাপ। এখন এই নীরবতা তাকে আরো অস্থির করে তুলেছে। সবুজ আর দেরি করল না। দ্রুত নিচে নেমে এক্সট্রা চাবি তুলে নিল। হাত কাঁপতে কাঁপতে চাবি ঢুকিয়ে তালাটা খুলতে একটা ঠান্ডা গাঢ় সবুজের নাকে এলো। সেই গন্ধটা পারফিউমের নয়, অন্য কিছুর। সবুজ দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। হাত হাতড়ে বাতিটা সুইচ চেপে জ্বালাতেই থরথর করে কেঁপে উঠল গোটা শরীর। তার চোখ দুটো যেন কপালে উঠে গেল। একেবারেই চড়ক গাছ। বিছানাটা এলোমেলো। ওল্টানো চাদরটার বেশিরভাগ অংশই গাঢ় লাল রঙে রঞ্জিত। রক্তের সেই গাঢ় ধাতব গন্ধটা এখনো স্পষ্ট। বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে শিশির। তার শরীরটা অদ্ভুত ভঙ্গিতে বেঁকে আছে। চোখ দুটো বোজা, আর নয়নতারা নেই। ঘরটা শূন্য। সবুজ ভয়ে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু কোনো মতে সাহস জুগিয়ে সে ঘরের ভেতরে প্রবেশ করলো আবারও। কাঁপা কাঁপা হাতে শিশিরের কাছে এগিয়ে গেল সে। শিশিরের শরীরে তখনও প্রাণের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। মরে গেছে নাকি শুধু অজ্ঞান তা বলা কঠিন, কিন্তু এরপরের দৃশ্যটা আরো ভয়াবহ। শিশিরের প্যান্ট খোলা, তার শরীরের সেই গোপন অংশটা উন্মুক্ত। শিশিরের অন্ডকোষ কেউ কেটে নিয়েছে। সেই জায়গা থেকেই টাটকা রক্ত ভেসে বিছানার চাদর বিভীষিকাময় লাল করে তুলেছে। শিশিরের যৌবনের অহংকার, তার নারী জাতির ওপরে ছড়ি ঘোরানোর প্রতীক, সব যেন নির্মমভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সবুজ আর সেখানে দাঁড়ালো না। বমি আসতে লাগলো তার। দরজার চৌকাঠ ধরে কোনো মতে নিজেকে সামলে সে দ্রুত নিচে নামতে নামতে শুরু করলো। তার মাথায় শুধু একটাই চিন্তা, নয়নতারা গেল কোথায়? অন্ধকার জগতের এই খেলায় এমন ভয়াবহ পরিণতি সে আগে কখনো দেখেনি। কাঁপতে কাঁপতে কাউন্টারে ফিরে সে দেরি না করে ফোনটা তুলে নিল। পুলিশ, পুলিশ কল করলো। জলদি আমার হোটেলে 3 নম্বর রুমে, আর্তনাদের সুরে আওড়ালো সবুজ। ঘরটা বিশাল, ছিমছাম আর নীরব। মেঝেতে নরম কার্পেট, দেওয়ালের রং দুধ সাদা। বাইরে তখন ব্যস্ত শহরের হাজারো কোলাহল, কিন্তু এই ঘরের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। তৃণা একটা আরামদায়ক সোফায় হেলান দিয়ে বসে আছে। সে এখন আর পথে পড়ে থাকা ক্লান্ত বিক্ষিপ্ত মেয়েটি নয়। গত 24 ঘন্টা তাকে নিরাপত্তা দিয়েছে এই ঘর। সামনে বসে আছেন বাড়ির কর্তা। তার নাম অরুণিমা চৌধুরী। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিক। অরুণিমাভ চৌধুরী দেখলে মনে হয় শান্ত নদীর মতো গভীর এবং স্থির। বয়স 40-এর কোঠায়। মাথায় অল্প পাক ধরেছে, যা তাকে আরো বিচক্ষণ ও ভরসাযোগ্য করে তুলেছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার শান্ত গভীর দৃষ্টিতে কোনো কৌতূহল নেই, আছে এক শুধু নির্ভেজাল উদ্বেগ। তিনি যেন এই পৃথিবীর সব অস্থিরতা পেরিয়ে আসা এক মানুষ। অরুণিমাভ তার কফির কাপ নামিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাম কি? এই সহজ প্রশ্নে তৃণার বুকটা কেঁপে উঠল হঠাৎই। সে মাথা নিচু করে জবাব জানালো তৃণা। জবাবটা দিয়েই সে মাথা গুঁজল। সে এই ভদ্রলোকের বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো।
কাল রাতে গাড়ির হেডলাইটের ঝলকানিতে আর ফুটপাতের ভিড়ে যখন সে বিধ্বস্ত অবস্থায় বসেছিল, তখনই ইনি তাকে গাড়িতে তুলেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, কোথায় যাবে মা? এত রাতে কেন একা? তৃণা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, কোনো উত্তর দিতে পারেনি। অরুণিমা চশমার ফাঁক দিয়ে তার দিকে তাকালেন। আমি তোমাকে জোর করব না তৃণা, কিন্তু তোমার শরীর এখন অনেকটাই ভালো। এবার বলো, আমি তোমাকে কোথায় রেখে আসব? তোমার মা বাবা বা কোনো আত্মীয় যার কাছে তুমি নিরাপদে থাকতে পারো? তৃণা মাথা ঝাঁকালো। সেই ভঙ্গিতে জেদ ছিল না, ছিল এক গভীর ক্লান্তি। কেউ নেই স্যার, আমার কেউ নেই। শব্দগুলি উচ্চারণ করলো চিবিয়ে চিবিয়ে। সে কি? কেন? বাবা মা ভাই বোন কেউ না? অরুণিমাভর কণ্ঠে অবিশ্বাস। তুমি এত বড় একটা মেয়ে, নিশ্চয় কোনো পরিবার আছে তোমার। হয়তো কোনো কারণে রাগ করে বা অভিমান করে চলে এসেছো। আমি কথা দিচ্ছি, আমি তোমার দিকটা বোঝাবো, যাতে তারা তোমার উপরে রাগ না করে। তৃণা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। শিশির তার সাথে যা করেছে, দীক্ষার সঙ্গে তার সম্পর্ক, এইসব সত্য কি এই সহজ সরল মানুষটাকে বলা যায়? এই বিশাল সমাজের চোখে সে নিজেই তো এখন একটা পাপের প্রতীক। না স্যার, আমার কেউ নেই। বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো জায়গা আমার নেই। তৃণার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। সে মিথ্যা বলছে, কিন্তু সে জানে এই মিথ্যাই একমাত্র এখন সুরক্ষা। অরুণিমা কিছুক্ষণ নীরব রইলেন। তিনি গভীর দৃষ্টিতে তৃণার মুখের দিকে তাকিয়েছিলেন, যেন তার ভেতরের কথাগুলো পড়ে নিতে চাইছেন। তিনি বুঝতে পারলেন মেয়েটা এক গভীর ক্ষত নিয়ে এসেছে, যা সহজে প্রকাশ করতে রাজি নয়। ঠিক আছে, তুমি যদি না বলতে চাও, আমি আর জোর করব না। অরুণিমা এবার নরম হলেন। তবে আমি তোমাকে এভাবে রাস্তায় ফেলে দিতে পারি না। তুমি শিক্ষিত, রুচিশীল। তোমাকে দেখে বোঝা যায় তুমি কোনো নিম্নবিত্ত ঘরের মেয়ে নও। কি করবে তুমি এখন? একটা কাজ খুঁজবে নাকি এখানে থাকতে চাও? তৃণা চমকে উঠল। কাজ? কি কাজ করবে সে? আবার এভাবে তো থাকাও যায় না একটা বাসায়। তবে এখানে যদি একটা কাজ পেত কিছু, এই অছিলায় এই বাড়িতে নির্বিঘ্নে থাকা যেত। সেই ভাবনা থেকেই পরবর্তী উত্তরটা করলো তৃণা। যদি কোনো কাজ পাই তবেই থাকবো স্যার। অরুণিমা মৃদু হাসলেন। সেই হাসিতে একটা নির্ভরতার ছোঁয়া ছিল। তিনি সোফা ছেড়ে উঠে জানালার কাছে গেলেন। বাইরে তার বিশাল বাগান। আমার স্ত্রী। তিনি এক মুহূর্ত থামলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে, আর আমি ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ছেলেদের সময় দিতে পারি না। আমার দুটো ছেলে, বড়টার বয়স 11, ছোটটার 7। তিনি ঘুরে দাঁড়ালেন। তুমি কি পারবে আমার বাবুদের দেখাশোনার দায়িত্ব নিতে? শুধু দেখাশোনা নয়, তাদের সঙ্গে গল্প করবে, তাদের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনবে, তাদের একটু যত্ন করবে। এটা তোমার জন্য একটা নিরাপদ আশ্রয় হবে। আর বেতনের চিন্তা করতে হবে না। তৃণার চোখ ভিজে এলো। সে এই লোকটার কাছে এসেছিল এক আশ্রয় প্রার্থী হিসাবে, আর আজ তিনি তাকে একটা কাজ দিচ্ছেন, একটা সম্মান দিচ্ছেন। ভাগ্য তাকে এক বাসার কেয়ারটেকার বানিয়ে দিল এভাবেই। কিন্তু এই কাজটা তার কাছে একটা সুযোগ, একটা নতুন জীবন শুরু করার প্রথম ধাপ। তৃণা মাথা নিচু করে বলল, পারবো স্যার, আমি ওদের মন দিয়ে দেখব। অরুণিমা হাসলেন। সেই হাসিটা এবার যেন উষ্ণতায় ভরা। ঠিক আছে, তোমার নতুন জীবন শুরু হলো তৃণা। এখন থেকে তুমি এদেরই খেয়াল রাখবে। তৃণা সোফায় আরো গুটিয়ে বসলো। বাইরে নয়, এই নতুন শান্ত সংসারে নিজের অতীত সব যন্ত্রণা ফেলে সে যেন প্রবেশ করলো এক অজানা ভবিষ্যতে। তার ভেতরের আগুনটা হয়তো এখনো জ্বলছে, কিন্তু এখন সেই আগুনটা আর ধ্বংসাত্মক নয়, বরং নতুন করে টিকে থাকার ইচ্ছে শক্তি। তৃণার চলে যাওয়ার পরের আভাসটা এখনো পুরোপুরি মেটেনি বাড়ি থেকে। বাতাসে এক ধরনের নীরবতা, অব্যক্ত শূন্যতা। তবুও নিত্যদিনের কাজ থামিয়ে বসে থাকার তো আর কোনো মানে হয় না। জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে।
দীক্ষা নিজেকে শক্ত হাতে সামলে নিল। মনের গভীরে কোথাও একটা শীতলতা। আশ্চর্যজনকভাবে তার মনের ততটা কষ্ট জমা হচ্ছে না ত্রিনাকে এভাবে তাড়িয়ে দেওয়ার জন্য, বরং এক ধরনের স্বস্তি, হয়তো অনিচ্ছাকৃত এক মুক্তির নিঃশ্বাস। অন্যদিকে বকুলের মনে শান্তি নেই। সে অস্থির, ছটফট করছে। শান্ত ভাই আর এই বাড়ি আসছে না কেন? কারণটা কি তবে সে নিজে? সেদিনের রাগের বশে সেই তো আসতে মানা করে দিয়েছিল লোকটাকে। সেই মানা কি তবে অভিমানে পরিণত হলো? লোকটা কি সত্যি আর আসবে না? বকুলের অস্থিরতা কেবলই বাড়তে থাকে। সেটা চোখ এড়ায় না দীক্ষার। বোনকে কিছু না বললেও তার চোখ জোড়া দেখেই সে ভেতরের তোলপাড়টা বুঝে নেয়। দীক্ষা বকুলকে ডেকে পাঠালো। আপা। দরজায় ধরে দাঁড়ালো বকুল। আয়, ভেতরে আয়। সে ভেতরে ঢুকলো। দীক্ষা কতগুলো নকশা আঁকা কাগজ, তোলা ডিজাইন ধরিয়ে দিল। এগুলো সুতো দিয়ে কাপড়ে ফুটিয়ে আনতে হবে। দীক্ষা শান্ত কণ্ঠে বলল, তার জন্য যেতে হবে ওস্তাদ বাড়ি। বকুলের মনটা যেন মুহূর্তেই নেচে উঠল। যদিও মুখে সে আমতা আমতা করে, দ্বিধা দেখায়, কিন্তু মন থেকে সে বেশ খুশি। কারণ ওই বাড়ি যাওয়ার জন্য শান্তদের উঠোন মাড়িয়ে যেতে হবে যে। এক ঝলক দেখার ক্ষীণ আশা জন্মে অবাধ্য অভ্যাস অসভ্য হৃদয় কোণে। বেশ তো, তুমি তৈরি হয়ে নাও আপা। কাগজগুলো নিতে নিতে বলে বকুল, এগুলো কি থ্রি পিসের গলা হবে? হুম, হাতেও দেওয়া যাবে। আগে দেখি সুতোয় ফোটে কেমন, কোন রঙে কোনটা হবে আমি আলাদা করে লিখে দিয়ে যাব, আর রং এঁকে দেখিয়ে দিচ্ছি। এই পেজটা ভালো করে দেখিয়ে দিয়ে আসিস। তুমি যাবে না? বকুল অবাক হলো। না, আমি এই অবস্থায় অত দূর যাব না। তাছাড়া শরীরটা জুত লাগছে না। তুই হাত গুটিয়ে বসে থাকলে যে হবে না। আমাদের রুদ্রাণী পেজটার 35,000 মানুষ যুক্ত হয়েছে। আজকে একটা পোস্ট করে সম্ভাব্য ওপেনিং তারিখটা জানিয়ে দিব। তার আগেই আমাকে সব গুছিয়ে নিতে হবে। বুঝেছিস? বুঝেছি আপা, কিন্তু এসব তো বাবু আসার পর করলেও হতো। এই সময়ে অসুবিধা নেই। বাবুর পর কত খরচ, আর জানিস মা কত আর সামলাবে বল। তারও তো বয়স হয়েছে। যতটুকু যা পারি। আর আমি একা তো নই, তুই আছিস, শান্ত ভাই আছে, কাজল আছে, সবাই মিলে সামলাবি। আমি অসুস্থ থাকলেও। ভালো কথা, ওই ভদ্রলোক আসে না কেন রে? ঘটনা কি? বকুলের গলা জোড়া হঠাৎই রক্তিম হয়ে উঠল। সে মাথা নিচু করে চাপা স্বরে বলল, কি জানি আপা, কেন আসে না? তুই কিছু বলিসনি তো? ভুরু পাকালো দীক্ষা। অস্বস্তি মিশে গেল বকুলের মনে। না, ঘাড় নাড়ালো দুধারে। আমি আবার কি বলতে যাব? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, আগ বাড়িয়ে কথা বলতে যাব? এমন করিস কেন? একটু সহজ সরল হলেও লোকটা তো ভালো। ইস, কত যে ভালো জানা আছে আপা। আপা, তুমি তার কথা ছাড়ো তো, আমি তবে বেরোই। যাবি তো, কিন্তু শোন, যদি দেখা টাকা হয় আসতে বলিস। আর এই পরিবারটা শুধু আমার না, তারও তো। সে যদি ওস্তাদ বাড়ির খোঁজ না দিত, আমরা জানতাম কোথা থেকে? বকুল কিছুই বলল না। তৈরি হলো বেরিয়ে পড়বার জন্য। প্রথমে একা যেতে চাইলেও পরে কাজলকে নিল। দুই ভাই বোন পা বাড়ালো ওস্তাদ বাড়ির উদ্দেশ্যে। পা বাড়াতে বাড়াতে বকুলের মন কেবলই দোয়া করতে থাকলো একটিবার যেন শান্তর সাথে তার দেখা হয়ে যায়। ওই উঠোনে, ওই পথে, কেবলই একবার। আল্লাহ বুঝি সত্যি বকুলের ফিসফিসানি শুনেছিল। তাই তো বড় রাস্তার মোড়ে ঘুরতেই চোখে পড়ল মানুষটাকে, শান্ত। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাসের ডগা চিবোচ্ছে, উদাস দৃষ্টি তাক করে রেখেছে দূর দিগন্তে। শান্তকে দেখে বকুলের হৃদয়ে কিছু একটা তীব্র গতিতে দৌড়ে গেল। সেটা রক্ত নাকি আশা, সে নিজেও ঠাউর করতে পারল না। সে থমকে গেল। দ্বিধা তাকে গ্রাস করলো। সে কি দৌড়ে গিয়ে লোকটার কাছে দাঁড়াবে, নাকি এমন ভাব করবে যেন দেখেইনি, তারপর এগিয়ে দ্রুত চলে যাবে? কিন্তু না, প্রিয় মানুষটিকে এত কাছে পেয়েও এড়িয়ে যাওয়া এত সহজ নয়। মনের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে সোজা শান্তর কাছে গিয়ে থামল। কাজলকে কেবল বলল, তুই যা, আমি আসছি।
কাজল অবাক হলেও কথা বাড়ালো না। বকুলের চোখ মুখের ভাব তাকে চুপ করিয়ে দিল। সে আর কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি পা চালিয়ে ওস্তাদ বাড়ির দিকে চলে গেল। শান্ত ভুরু কুঁচকে বকুলকে দেখল। সে হয়তো অবাক হলো, কিন্তু তার চেহারায় এমন একটা ভাব ফুটিয়ে তুলল যেন বকুলের এখানে আসা যাওয়ার তার কিচ্ছু যায় আসে না, সম্পূর্ণ উদাসীন। এমনকি একটা কথাও বলল না, পাথরের মতো স্থির হয়ে মনোযোগ দিয়ে ঘাসের ডগা চিবোতে লাগলো, যেন এই মুহূর্তে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর তার জীবনে কিছুই নেই। বকুল অস্বস্তিতে মিশে দাঁড়িয়ে রইল এই আশায় হয়তো সে নিজে থেকেই তার সঙ্গে কথা বলে উঠবে, কিন্তু সেই আশায় গুড়ে বালি দেখে দীর্ঘ নীরবতার পর বকুলই শেষমেশ নিজে থেকে কথা বলতে শুরু করলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে শুধালো, কি করেন শান্ত ভাই? এই অপেক্ষাতেই ছিল শান্ত। তাকে তেড়া তেড়া কথা শোনানোর ফলাফল আজ হাতে নাতে ফেরত দেবে সে। যতটা তেড়ামি বকুল দেখিয়েছে তার চেয়ে দ্বিগুণ। কপালের ভাঁজগুলো আরও স্পষ্ট জবাবে বলে উঠল শান্ত, নৃত্য করি। বকুল থতমত খেল, কই আপনি তো ঘাসের ডগা চিবোচ্ছেন, চোখে যখন দেখতেই পাচ্ছিস তখন আবার জিজ্ঞেস করছিস কেন? নাকি ছেলে মানুষ দেখলে মুখের ভেতরে কুটকুট করে, চুপ থাকতে পারিস না? বকুলের চোখে পানি চলে এলো। কিভাবে ক্যাটক্যাট করে কথা বলছে দেখো, একটুও কি দয়া মায়া নেই? এত রাগ, রাগ হলে সেটা দেখাতে হবে বুঝি? মনটা ছোট করে বকুল বলল, আপনি আমাদের বাড়িতে যান না কেন? আর দীক্ষা আপা আপনার কথা আজকেও জিজ্ঞেস করলো। বলে দিস আমি আর ও বাড়িতে আমার ছায়াও ফেলবো না, যেখানে আমার মান সম্মানের কোনো দাম নেই। আপনি এমন করছেন কেন? আমি না হয় সেদিন একটু রাগী হয়ে তোর মতো ছোট লোকদের সঙ্গে মেশাটাই আমার গ্রেট মিস্টেক, বুঝেছিস? শান্ত ভাই, কি সত্য বলায় আতে লাগলো? লাগুক গে, আই নো কেয়ার। বকুল একটা দীর্ঘশ্বাস ফেলল এবারে, কণ্ঠস্বর অপরাধীর সূচক করে বলল, আমি মাফ চাইলাম, আপনাকে আর কোনোদিনও অসম্মান করব না। শান্ত ভুরু উঁচিয়ে তাকালো, মনে মনে পৈশাচিক শান্তি অনুভব হচ্ছে, কিন্তু ওপর দিয়ে ভাব এমন যেন বকুলের নত মাথাতেও তার কিছুই যায় আসে না। সে মুখটা থেকে চিবোনো ঘাসের চাবানটুকু থুতু দিয়ে ছুঁড়ে ফেলল, তারপর নিচু হয়ে আগের আরেকটি ঘাসের ডগা ছিঁড়ে নিল। কি এমন ব্যস্ত বাবা, উত্তর দিচ্ছে না? বকুল মনে মনে আওড়ালো, একবার আপনাকে রেজিস্ট্রি করে নেই, তারপর দেখাবো এইসব ভাবের গুল্লি মারি। এখন শুধু সহ্য করে নিলাম। মুখে বলো, আমরা ওস্তাদ বাড়িতে যাচ্ছি, আপা অনেকগুলো ডিজাইন দিয়ে দিয়েছে। তার শরীর এখন কেমন জানতে চাইলেও শান্ত, মুখে গাম্ভীর্য টেনে ধরা। বকুল জানালো, ভালো আছে, তবে শরীরের অস্থিরতা বেড়েছে, আর সেই দিনের পর তো। তবে আপা নিজেকে সামলে নিয়েছে, এটা একটা ভালো দিক। ঠেকতে ঠেকতে শেখে মানুষ। যার আবেগ ভরা মন থাকে একসময় সে আবেগ শূন্য হয়ে পরিস্থিতির কারণে। ব্যাপার না। আপনি কি যাবেন? না, তুই যা। আমাকে ক্ষমা করেননি, আমি কিন্তু সত্যি সরি। শান্ত কোনো অতিরিক্ত কথা বলল না, কেবলই জানিয়ে দিল আজ সন্ধ্যার দিকে সে আসবে ওদের বাড়িতে। এখন তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এইটুকু শুনেই বকুলের মনটা অদ্ভুত এক শান্তি আর আনন্দে ভরে উঠল। মানুষটা তাকে ভালোবাসে কিনা সেটা এখনও নিশ্চিত নয়, তবুও তার বুকের গভীরে একটা ক্ষীণ আশা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, যেন মনে হচ্ছে হয়তো হয়তো শান্ত একদিন সত্যিই নিজের করে পাবে তাকে। সেই আশাতেই বকুল আজ একটা সিদ্ধান্ত নিল, আর লুকোচুরি নয়, আর বুক চেপে রাখা নয়। আজ সে শান্তকে তার মনের সব অব্যক্ত কথা খুলে বলবে, ভালোবাসার কথাগুলো, ভরসার কথাগুলো, যা এতদিন কেবল নিজের ভেতরেই জমে রেখেছিল। দেখা যাক, শান্ত হয়তো বুঝবে তাকে, হয়তো সাড়াও দেবে সেই ভালোবাসায়। আর যদি না দেয়, বকুল আপাতত সেই ভাবনায় যেতে চায় না। যা হওয়ার হবে, আজ সে নিজের ভেতরের সত্যিটা জানিয়ে দিবে। অন্যদিকে শান্তর মাথায় ঘুরপাক খাচ্ছে সম্পূর্ণ ভিন্ন কথা। দীক্ষাকে যা বলতে চায় সেটা যদি আদৌ কোনোদিন বলতে পারলেও দীক্ষা কিভাবে নেবে? রাগ করবে, কষ্ট পাবে, নাকি বুঝে নেবে? তার মনে শক্ত একটা বিশ্বাস আছে দীক্ষা সব কিছু শুনে হয়তো ইতিবাচকভাবেই নেবে।
তবুও অস্বস্তি হচ্ছে তার, কারণ কথাগুলো কিভাবে সাজাবে, কোনটা আগে বলবে কোনটা পরে, সেই ভাবনাতেই তাকে অদ্ভুত এক অস্থিরতায় ফেলে দিয়েছে। কথা বলতে পারলেই বোধহয় সব হালকা হয়ে যেত, কিন্তু সেই প্রথম পদক্ষেপটা নেওয়াটাই যেন সবচেয়ে কঠিন শান্তর জন্য। আলো ঝলমলে সকালের বিপরীতে দোতলার ৩ নাম্বার ঘরের সেই গাঢ় অন্ধকার এখনও শিশিরের চোখের পাতায় জমাট বেঁধে আছে। যখন সে চোখ খুলল, মাথার ভেতরে যেন একটানা ঢোল বাজিয়ে যাচ্ছে কেউ। পুরো শরীরটা ব্যথায় আড়ষ্ট, তলপেটে এমন এক ভোঁতা যন্ত্রণা, মনে হচ্ছে কেউ যেন তার ভেতরকার সমস্ত টিউবলাইট একসঙ্গে নিভিয়ে দিয়েছে। সে নড়তে পারছে না, কেবলই গঙ্গাচ্ছে। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের নোংরা তেল চিটে চাদর দেওয়া একটি বেডে। চারপাশে ভোটকা জীবাণুনাশক আর ডেটল মেশানো এক অদ্ভুত গন্ধ। বেডের পাশে একটি চেয়ারে মুখ ভোঁতা করে বসে আছে সবুজ, রূপালী হোটেলের সেই ম্যানেজার। সবুজের মুখখানা দেখে মনে হচ্ছে সে কেবলই বিলের সবচেয়ে বিষণ্ণ মাছটা গিলে গলা ব্যথায় কাতরাচ্ছে ভেতরে ভেতরে। শিশির কোনো মতে ফ্যাঁসফেঁসে গলায় বলতে পারল, সবুজ ভাই, ইয়ে কি হয়েছে আমার? আমি এখানে কেন? আর আমার এত ব্যথা কেন হচ্ছে? নয়ন কোথায়? উফ, মাথাটা এত ভারী লাগছে, উফ কি বিদঘুটে যন্ত্রণা। সবুজ ধীরে ধীরে মাথা তুলে তাকালো, তার চোখে কোনো সমবেদনা নেই, আছে কেবলই এক অদ্ভুত আতঙ্ক মেশানো বিরক্তি। কথা বলেন না তো, আপনার জন্য আমি পড়ছি মহাবিপদে, আমারে এখানে আটকায়া রাখছে, আপনার জ্ঞান না ফেরা অবধি যাইতে পারবো না। এই আপনি বলেন, আপনার গুরুত্বপূর্ণ জিনিস খোয়ানোর ব্যাপারে আমার কোনো হাত আছে কি না, বলেন সবাইকে। শিশির ভুরু কুঁচকে ফেল। গুরুত্বপূর্ণ জিনিস কি গেছে? টাকা, ব্যাগ? আরে বাবা, ভালো করে বলেন না, আমার মাথা কাজ করছে না। শিশির উত্তেজিত হয়ে উঠল। ড্রাগসগুলো কোথায়? ওরা হারালে ওটা হারালে তো সাড়ে সর্বনাশ, হাই আল্লাহ। সবুজ এবার টেবিল থেকে একটি ছোট্ট স্টিলের বাটি তুলে নিয়ে টেবিলে চাপড় মারছে, তাতে খট করে শব্দ হলো। টাকা পয়সার কথা ছাড়েন ভাই, আপনার যে টুনটুনি পাখি গেছে, নয়নতারা, সে আপনার যৌবনের অহংকারটা কেটে নিয়ে চলে গেছে। কথাটা শুনে শিশিরের মস্তিষ্কে যেন হঠাৎ 10,000 ভোল্টের কারেন্ট শক খেল। যন্ত্রণার অনুভূতি ছাপিয়ে এক ভয়ঙ্কর শূন্যতা তাকে গ্রাস করেছে। সে বিছানা তড়পে ওঠার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি কি বলছো তুমি? কেটে নিয়েছে মানে? শিশিরের কণ্ঠস্বর আতঙ্কে চি চি করে ওঠে, যেন সে দুম করে ছিদ্র হয়ে যাওয়া একটা বেলুন। সবুজ কাঁধ ঝাঁকিয়ে বলল, কাটাকুটি, নিখুঁত সার্জারি, আর ডাক্তার বলেছে আপনি এখন সম্পূর্ণ অপুরুষ। এই জগতে আপনার আর পুরুষত্ব বলে কিছুই রইল না। অভিনন্দন। শিশিরের চোখ দুটো কপালে উঠে গেল, মনে হচ্ছে যেন সেগুলো দুটো টেনিস বল হয়ে বেরিয়ে আসবে যে কোনো মুহূর্তে। সে সিলিংয়ের দিকে তাকিয়ে এক অভূতপূর্ব চিৎকার করে উঠল। তার সেই চিৎকারটা যেন কোনো পুরুষের দুঃখের আর্তনাদ নয়, বরং এক কার্টুন চরিত্রের বিকট আওয়াজের মতো শোনাচ্ছে। আহ, আমার টুনটুনি, আমার আমার সব চলে গেল। এখন আমি কি করব? আমি এখন কিভাবে? আর আমার মান সম্মান সব। শিশিরের চিৎকার শুনে পাশের বেডের এক বৃদ্ধ রোগী হাঁপাতে হাঁপাতে বালিশ মাথায় চাপা দিলেন। সবুজ এবার উঠে দাঁড়িয়ে শিশিরের দিকে ঝুঁকে পড়ল। তার কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে বাজারের দর জানাচ্ছে।